প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইটে আমরা বেশ কিছুদিন যাবত আলোচনা করছি এমএলএম ব্যবসা, এমএলএম প্রতারণা এবং এমএলএম এর বিস্তার নিয়ে। আজকে আমাদের এই সিরিজের আপাতত শেষ পর্ব প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। স্ক্রিনে আমাদের টেলিফোন নাম্বারটি দেওয়া আছে। এই টেলিফোন নাম্বারে আপনি যখন খুশি তখন ফোন দিয়ে আমাদের সাথে সক্রিয়ভাবে আপনার মতামত, প্রশ্ন কিংবা অন্য কোনো অভিজ্ঞতা থাকলে সেটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইচ্ছে করলে আপনারা আমাদেরকে এসএমএস ও করতে পারেন। এসএমএস করার উপায় হচ্ছে YN লিখে একটা স্পেস দিবেন, তারপর আপনার বক্তব্যটি লিখবেন, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার নাম লিখে, অবশ্যই নামটি লিখবেন, নাম এবং পরিচয় লিখে পাঠিয়ে দিবেন 2233 নাম্বারে। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদেরকে আপনারা ইমেইলও করতে পারেন। ইমেইলের ঠিকানাটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমাদের আজকের অতিথি হচ্ছে তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব মইনুল ইসলাম। মইনুল ইসলাম সম্পর্কে খানিকটা বলে নেই। মইনুল ইসলাম বর্তমানে একটি জাতীয় কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ব্যাংক এবং কয়েকটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেছেন এবং ওনার শিক্ষা জীবন বেশ বর্ণাঢ্য। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA থেকে MBA করেছেন মার্কেটিং মেজর। তাই তো মইনুল ভাই? জি। আচ্ছা, মইনুল ভাইয়ের কাছে শুরুর প্রশ্ন হচ্ছে, আপনি কেমন আছেন? অত্যন্ত ভালো। আচ্ছা মইনুল ভাই, আমরা বেশ কিছুদিন যাবত MLM ব্যবসা নিয়ে, MLM এর প্রতারণা নিয়ে, MLM এর বিস্তার নিয়ে আলোচনা করছি এবং আমরা একটা জিনিস মানে খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে MLM এর নামে এক ধরনের বিধ্বংসী, এক ধরনের আত্মবিনাশী একটা বিজনেস মডেল বাংলাদেশে কাজ করছে। সেটিকে আমাদের আলোচকরা, এর আগে আলোচকরা সেটিকে পিরামিড মডেল হিসেবে বলেছেন বা পিরামিড স্কিম হিসেবে বলেছেন। আপনি এই সেক্টরের একজন শিক্ষার্থী হিসেবে আপনার কাছে আমি জানতে চাইবো, এই পিরামিড স্কিমটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অত্যন্ত সত্য কথাই বলেছেন যে MLM নিয়ে আসলে অনেকদিন ধরেই আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে এবং অনেকেই এতে প্রতারিত হচ্ছেন। তো MLM এর যে কনসেপ্টটা, সেটার মধ্যে চলে আসে কিন্তু পিরামিড কনসেপ্টটা চলে আসে। পিরামিড কনসেপ্টটা হচ্ছে গিয়ে আপনি আপনার দুই হাত থাকবে। তার আগে ব্যাপার হচ্ছে গিয়ে আপনার সেখানে অবশ্যই একটা মেম্বারশিপ নিতে হবে। আচ্ছা, মেম্বারশিপ নেওয়ার পরে তার আপনার ইনকাম সোর্স হবে না। আপনি মেম্বারশিপ নেওয়ার সময়, আমি একটু আটকে আপনাকে, মেম্বারশিপ নেওয়ার সময় তো আমাকে টাকা পে করতে হবে। অবশ্যই এটা সদস্য ফি দিতে হবে এবং মোটামুটি ভালো অঙ্কের একটা সদস্য ফি। অবশ্যই একটা সদস্য ফি দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনি সদস্য ফি দিয়েও সেখানে ইনকাম করতে পারবেন না। আপনাকে আরেকজনকে সেখানে আপনার নিচে ইনক্লুড করাতে হবে। মানে আমাকে ধরে আরেকজন সদস্য নিয়ে আসতে হবে। তারপর সেক্ষেত্রে একটা ব্যাপার থেকে যায় যে একজন আনলে হবে না, সেক্ষেত্রে আপনার দুই হাত পূর্ণ করতে হবে। তারা বলে অর্থাৎ ডান এবং বাম, ডান এবং বাম পূর্ণ না হলে সেক্ষেত্রে হবে না। তো সেটা হচ্ছে গিয়ে পিরামিড। আচ্ছা, আমি যাদেরকে সদস্য করব তাদেরকেও কি ইনকাম করতে হলে তাদেরকেও ডান এবং বাম হাত করে একটা করে দুইটা করে সদস্য জোগাড় করতে হবে? এটা একটা সার্কেল, এটা চলমান প্রক্রিয়া। যেই ইনকাম করতে চাই তাকে অবশ্যই নিচে আরো দুজনকে নিয়ে আসতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, যার কারণে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থেকে যায় যে হ্যাঁ, আমাকে তো আরো মানুষ জোগাড় করতে হবে। পিরামিড সার্কেল সেটা বলতে, পিরামিড থিওরি সেটাকে বলছে যে আমাকে তো আরো দুজনকে জোগাড় করতে হবে। এইভাবে কিন্তু এটা একটা সামাজিক ব্যাধির উপরে ছড়িয়ে পড়েছে। এক, দুই হচ্ছে গিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ইনকামে যেতে পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিচে কোনো মানুষ নাই। তাহলে মানে আমি কি আসলে মানুষ বিক্রি করছি না প্রোডাক্ট বিক্রি করছি? আমি কি মানুষকে নিয়ে ব্যবসাটা করছি? ক্ষেত্র বিশেষে মেম্বারশিপ, এখন অনেকে সেটা পণ্যের ব্যাপারটা নিয়ে আসছেন, কিন্তু ক্ষেত্র বিশেষে পিরামিড কনসেপ্ট যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে আপনি নিচে দুজন থাকতে হবে। সেক্ষেত্রে মানুষ পণ্য বিক্রি চাইতে খুব বেশি, আপনি যদি সেক্ষেত্রে তো মানুষ পণ্য নিয়ে দৌড়াতো, মানুষের পিছনে দৌড়াতো না। আপনি দেখেন বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের পিছনে দৌড়াচ্ছে, আর সেখানে টাকাকে কিন্তু পণ্য করে ফেলা হচ্ছে। যদি আমি বলি এভাবে যে কিছু কিছু কোম্পানি আপনি দেখেছেন 10,000 টাকা দিলে 20,000 টাকা হয়ে যাবে। তাহলে কিভাবে টাকা তৈরি করবে? যেখানে পণ্যের উৎপাদনমুখিতা থাকবে না, যেখানে উৎপাদনমূলক কোনো কার্যক্রম থাকবে না, সেখানে কিভাবে টাকা তৈরি হবে? খুব অদ্ভুত একটা এবং বিচিত্র একটা ব্যাপার যে তারা কোনো পণ্য উৎপাদন করে না, কিন্তু কিংবা কোনো সুনির্দিষ্ট কোয়ালিটিফুল কোনো পণ্য তারা বিক্রি করে না। তাদের মূল ব্যবসাটা হচ্ছে আমি কত মেম্বার নিয়ে আসলাম এবং সে কত মেম্বার নিয়ে আসলো, এবং টাকাটা এই যে বাজার থেকে যে এতগুলো টাকা সংগ্রহ করা হয়, বিশেষ সার্কেলের মতো হয়ে গেছে যে মানুষ ধরে আনো। এই যে বাজার থেকে তারা এত টাকা সংগ্রহ করে, এই টাকাটা আলটিমেটলি কোথায় যায়?
এটা কি মানে বলা হয় যে ত্রিভুজের ওপরের দিকে যায়? হ্যাঁ, এটা অনেকেই বলে থাকেন টাকাটা কোথায় যায়, এটা আসলে উপরের দিকে যায়, এবং এটা নিয়ে সুনির্দিষ্টভাবে এর আগেও কখনো চিন্তা ভাবনা করা হয়নি। ভালো জিনিস হচ্ছে সরকার এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আচ্ছা। এবং 2004 সালে আপনারা হয়তো জানেন যে 2004 সালে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট ভাবে জানিয়েছিল যে এখানে কোন একটা ভুলে কাজ হচ্ছে। তার পূর্বে 2004 সালের পূর্বে বাংলাদেশে অনেক এমএলএম কোম্পানি কিন্তু চলে গেছে, অনেক লোক কিন্তু প্রতারিত হয়েছে। আপনার এই কথার সূত্র ধরে বলি যে আমরা এতক্ষণ পিরামিড স্কিম নিয়ে আলোচনা করলাম, এমএলএম এর নামে পিরামিড স্কিম কিভাবে একটা বিপুল বিধ্বংসী ভূমিকা রাখতে পারে, এটা তত্ত্বীয় দিক নিয়ে আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট রিপোর্ট দেখে নেব। এই রিপোর্টে একটি এমএলএম কোম্পানি ব্যাপারে একটা ছোট্ট প্রতিবেদন করা হয়েছে। চলুন সেই ছোট্ট প্রতিবেদনটি দেখে আসি, তারপর আবার আমরা আলোচনায় ঢুকে যাব। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমনকি দেখাও যাবে না। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকের ভল্টে সংরক্ষিত আছে স্বর্ণ, এমন দাবি করে কল্পিত এই স্বর্ণে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ব্যবসা শুরু করে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ। 2009 সালের অক্টোবরে জয়েন্ট স্টক কোম্পানি ও আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তর থেকে লাইসেন্স নিয়ে যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই কোম্পানির বিরুদ্ধে। অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে 2011 সালের 25 জানুয়ারি এই কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। কোম্পানিতে বিনিয়োগকারীদের প্রায় 270 কোটি টাকা ব্যক্তিগত হিসাবে সরিয়ে নেওয়ার অভিযোগে ইউনিপে টু ইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহিন, কো চেয়ারম্যান মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী, মহাব্যবস্থাপক জামশেদ রহমান সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। 300 কোটি টাকার উত্তোলন করে জমি জমা ক্রয় করছে এবং বিভিন্ন জিনিসপত্র স্থাবর বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে সে টাকাটা রূপান্তর করেছে এবং গোপন করেছে, যেটা আমাদের মানি লন্ডারিং আইনের প্রেডিকেটেড অফেন্সের মধ্যে এটা পড়ে। প্রায় 421-22 কোটি টাকা এখনো আমরা ফ্রিজ করে রেখেছি। দুর্নীতি দমন কমিশনের মামলার পরপরই সমস্ত কার্যক্রম গুটিয়ে নেয় ইউনিপে টু ইউ। রাজধানীর সাত মসজিদ রোডে কোম্পানির প্রধান কার্যালয়ে গিয়ে জানা যায় অফিসটি দীর্ঘদিন ধরেই বন্ধ। তবে ইউনিপে টু ইউর কার্যক্রম বন্ধ হলেও নাম বদলে ইউনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি রাজধানীর খিলক্ষেত এলাকার এই ভবনটিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউনি মাল্টিপারপাস অফিসে গিয়ে কোনো কর্মকর্তার দেখা না মিললেও পাওয়া যায় অসংখ্য বিনিয়োগকারী। ভুক্তভোগীরা জানালেন রসিদের মাধ্যমে নতুন করে টাকা সংগ্রহের বিষয়টিও। নিবন্ধন পেপার এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট দেখে তারপর আমরা এখানে বিনিয়োগ চালু করি। এখন আমরা দেশের বাড়িতে যাইতে পারতেছি না, আমাদেরকে ওইখানে হুমকি দামকি এখন ঢাকা শহর আইসা এখানে ইউনি মাল্টিপারপাস ইউনিফের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে যাই না, আমরা এখানে আসছি আমাদের টাকা পাওয়ার জন্য। পরে লোভ লালসা জায়গার পরে গেছি, এখন দেখি যে আমও গেল সালাও গেল। আজকে 4 দিন ধরে আমি এখানে প্রতিদিন সকাল 9টা বাজে আসি, বেলা 5টা বাজে, 8টা বাজে, রাত 10টা বাজে, 11টা বাজে, 2টা বাজে যাই, কিন্তু আমাদের এখন চলার মতন কোনো নেই। এদিকে কোম্পানির উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরীর বাংলা বাজার পত্রিকা অফিসে গিয়ে জানা যায় তিনি দেশের বাইরে আছেন। আর কোম্পানির চেয়ারম্যান শহীদুজ্জামান শাহিনের খুলনার বাসায়ও কাউকে পাওয়া যায়নি। ইউনিপে টু ইউর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশেদ আলম। গত 25 আগস্ট 2011 ইংরেজি তারিখে ইউনিপে টু ইউর পক্ষে মুনতাসির মামুন হাইকোর্টে একটা দরখাস্ত করেছিলেন যে মামলাটা বাতিলের জন্য। হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ সেই মামলাটা মানে সামারি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। বলছেন এখানে মানি লন্ডারিং এর উপাদান আছে এবং এই উপাদানটা আছে, তার বিরুদ্ধে ট্রায়াল চলবে, কি হবে না হবে সেটা বিচারিক আদালত দেখবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সাগর, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখুন, আপনি দেখলেন আমাদের প্রিয় অতিথি মইনুল ভাই যে কিভাবে এমএলএম এর নামে এবং একটা কোম্পানি ইউনিপে টু। একটা জিনিস খেয়াল করেছেন যে আমার মনে একটু লোভ লালসা, একজন ভদ্রলোক বলছেন আমার মনে একটু লোভ লালসা জেগেছিল, পরে দেখলাম আমও গেল ছালাও গেল। তার মানে ওই জিনিসটাকে তারা পুঁজি করে, মানুষের লোভ লালসার জিনিসটাকে, মানুষের আকাঙ্ক্ষার জিনিসটাকে, মানুষের সরলতার জিনিসটাকে। মানুষ হয়তো চায় একটু ভালোভাবে থাকি না, একটু ভালো পড়ে খাই না, ছেলে মেয়েদেরকে একটু ভালো কিছু দেই। এই সুযোগটাকে কিছু সংখ্যক কোম্পানি কাজে লাগায় এবং কাজে কিভাবে লাগে আমরা একটা ফোন নিয়ে নেই, তারপর আবার সেই কাজে লাগানো এবং স্বর্ণের স্বপ্ন দেখিয়ে কিভাবে আম এবং ছালা কেড়ে নেওয়া হয় তিনি আরো বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনার অনুমতি নিয়ে একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি শ্রীমঙ্গল থেকে লিটন নাম বলছিলাম। জি লিটন, বলুন। তো
আমি আপনার সঙ্গে একটু কথা বলবো এবং আজকের এই অতিথির সঙ্গে একটু কথা বলবো, আমার বলুন। একটু সময় দিবেন। আপনারা যে আপনি এবং আজকের অতিথি, গতকালকের অতিথি, আমি আপনাদেরকে বলবো স্পেশাল। আমরা বোধহয় লাইনটি মানে আমি শুনতে পাচ্ছি না আমাদের লাইনটি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি? ভাইয়া শুনেন, আমি যে কথাটা বলছি, জি, আপনি এবং আগামীকালকে, গতকালকের অতিথি এবং আজকের অতিথি দুইজনকে আমি স্পেশালি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কোনো কথা বলার আগে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানুন। আর ডেস্টিনি 2000 লিমিটেডের মার্কেটিং প্ল্যানটা আপনারা যদি দেখে আসতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা বিজ্ঞতার পরিচয় দিতে পারবেন। আজকে যে কথাগুলো বলছেন সেগুলো টোটালি অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শক, আপনাকে আমাদেরকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য যেমন শুনলাম, আপনার বক্তব্যের কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন দেখলাম এবং আপনারই মতো কোনো দর্শক একটি SMS পাঠিয়েছেন। আমরা সেই SMS-টি পড়ে শোনাতে চাই যে SMS-টি, এবং আমি যে জন্য বারবার বলেছি যে SMS পাঠানোর সময় আপনাদের নামটি লিখুন। আপনি যেমন বক্তব্য দিলেন, আরেকজন বক্তব্য দিয়েছেন যে তোর বাপের মাথা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একজনের প্রতিক্রিয়া হচ্ছে তোর বাপের মাথা। আপনাদের বক্তব্য আছে, টেলিফোনের বক্তব্য আছে এবং আমরা একটা প্রতিবেদন দেখেছি, তারও বক্তব্য আছে। আমরা কথা বলছিলাম এবং আমাদের একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমাদের অতিথিকে আমরা জানাতে চাই মনিরুল ভাই যে অনেকে হয়তো ফোন দিয়ে বলছেন বা এরকম অকথ্য ভাষায় SMS, আরো অনেক SMS পাঠিয়েছেন, এগুলো আজকে পড়ার অযোগ্য। অবশ্যই সেটা হবে যখন আমরা, আমাদের মধ্যে একটা মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে বিলঙ্গিংনেস চলে আসে। আমি সেটা অন্যায় করি আর ন্যায় করি যখন আমি কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে থাকি, যখন একটা সারাউন্ডিংস এর মধ্যে থাকি, তার প্রতি একটা বিলঙ্গিংনেসটা চলে আসে। আর সেটা যদি হয় অর্থনৈতিক সম্পর্কিত বিষয়, তাহলে অবশ্যই সেখানে তো মানুষ সেটা মেনে নেওয়াটা অনেক কষ্টকর। আর আমরা যেটা বলছি, মানুষকে কিভাবে এই যে সুযোগটা নিচ্ছে, এই যে একটা ভালো থাকা, ভালো খাওয়া পড়ার, এই যে উনি ফোন দিলেন, যে বললেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, তো বেসিক্যালি ওনারা ওই পথে, বা আমি কোনো পার্টিকুলার কোনো কোম্পানির কথা এখানে আমি বলছি না, আমি সব এই ধরনের কোম্পানির কথা যারা বাংলাদেশের মানুষের সাথে ইতিপূর্বে প্রতারণা করেছে এবং করছে যারা, তাদের কথা বলছি যে তাদেরকে তো অবশ্যই পরিপূর্ণভাবে মগজ ধোলাইয়ের মাধ্যমে তো ওখানে আনা হয়। তো সেক্ষেত্রে আমার ধারণা যে অনেকে হয়তো মানে যারা এই মুহূর্তে হয়তো ডেস্টিনির সদস্য যারা আছেন, তারা হয়তো এই মুহূর্তে আতঙ্কিত বোধ করছেন এবং আতঙ্ক থেকে হয়তো এই ধরনের ভাষা ব্যবহার করছেন। যেটি হয়েছিল যখন ইউনিপে 2 নিয়ে যখন প্রথমে গুঞ্জন শুরু হলো, তারা অনেক আতঙ্কিত হয়ে এই ধরনের ভাষা ব্যবহার করেছেন এবং আমরা শেষমেশ এই ইউনিপেড 2 এর পরিণতিটাকে আমরা কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনের মাধ্যমে দেখলাম এবং আমি পরিপ্রেক্ষিতে আরেকটি মেইল পড়ে শোনাতে চাই আপনাকে। এটি লিখেছে অদ্ভুত ছেলে নভেল, তিনি আমাদেরকে একটি মেইল পাঠিয়েছেন। ভাইয়া সালাম দিবেন, আমি শুভ। আমি ডেস্টিনি সম্পর্কে কিছু বলতে চাই। ডেস্টিনি সাধারণ মানুষে খুঁজে নিয়ে নিলাম নানা ধরনের স্বপ্ন দেখায়। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আর রাস্তায় আপনাকে দেখে বলে উঠে, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, ডায়মন্ড কেমন আছেন। ডায়মন্ড হচ্ছে তাদের মানে সর্বোচ্চ একটি সদস্য পদের নাম এবং আপনাকে স্বপ্ন দেখে যে আপনিও একদিন ডায়মন্ড হবেন, গাড়ি হবে, আপনার বাড়ি হবে, এসব নানা কথা বলে স্বপ্ন দেখায়। কেননা তারা আসলে মানুষ খুঁজে, এই স্বপ্ন দেখিয়ে তারা মানুষ, যেটি আপনি বলছিলেন আপনার আলোচনার শুরুতে, যে তাদের কোনো প্রোডাক্ট নেই, তাদের আসল প্রোডাক্ট হচ্ছে মানুষই হচ্ছে তাদের পণ্য। তারা মানুষ নিয়ে আসে এবং মানুষকে আরেকটা মানুষ নিয়ে আসতে বলে, তারা আরো মানুষ নিয়ে আসে। আমার কথা হচ্ছে মইনুল ভাই, যেইভাবে যখন মানে একজন, আমি ধরলাম যে এই ব্যবসাটি চললো বাংলাদেশে, দিনের পর দিন চললো, বাংলাদেশের জনসংখ্যা তো 15 কোটি, যেদিন 15 কোটি মানুষ এই ত্রিভুজের মধ্যে ঢুকে যাবে, তখন সর্বশেষ লাইনে যারা আছেন তারা আর কোন মানুষ ধরবেন এবং এই ব্যবসার পরিণতিটা কি হবে? ধন্যবাদ। এটার জন্যই বিশ্বের অনেক দেশে কিন্তু পিরামিড মডেলটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইদানিং কিছু MLM কোম্পানি আবার যেটা করছে, এই পরিপ্রেক্ষিতে সুদূর প্রসারী চিন্তা থেকে তারা নামটা হয়তো বদলে, মোড়কটা হয়তো বদলে সেই পিরামিড সিস্টেমে রাখছে, কিন্তু তারা আবার তাদের বিজনেসটাকে অন্যভাবে একটু ডাইভার্ট করছে। সেটা হচ্ছে গিয়ে তারা হয়তো একজনকে ডাবল মেম্বারশিপ দিচ্ছে, ট্রিপল মেম্বারশিপ দিচ্ছে, সেক্ষেত্রে একজন লোক থেকে আরো কতভাবে বেশি টাকা আনা যায় সেটাও কিন্তু পথটা কিন্তু তারা মুক্ত করে রেখেছে এই জায়গাগুলোতে। আচ্ছা, বাংলাদেশে MLM সম্পর্কে আপনার ধারণা কি বা আপনার পর্যবেক্ষণটা কি? ধারণা না বলে আমরা পর্যবেক্ষণ বলি। বাংলাদেশে তো আমরা একটা কোম্পানির প্রতিবেদন দেখলাম, সেটি হচ্ছে ইউনিপেড 2 এবং আরো অনেক কোম্পানি আছে। বাংলাদেশে MLM কোম্পানিগুলো MLM এর নামে আসলে কি করছে? ধন্যবাদ। বাংলাদেশে MLM ব্যবসা শুরু হয় 1998 সালে। GGN প্রথম এই ব্যবসাটা নিয়ে আসে, MLM ব্যবসা। তো MLM ব্যবসা অ্যাকচুয়ালি আমি যদি একটু পিছন দিকে যাই, 1945 সালে শুরু হয় MLM ব্যবসা ওয়ার্ল্ডে, সেটাও আমেরিকাতে।
সেই কনসেপ্ট আর বাংলাদেশের কনসেপ্টের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে গিয়ে ওখানে আপনি পণ্য বিক্রি করবেন, পণ্য বিক্রির থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন, যে কেউ সেটা বিক্রি করতে পারে, যে কেউ সেই কমিশনটা পেতে পারে। কিন্তু এখানে যেটা হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক আপনাকে বলে দেওয়া হচ্ছে 6,000 টাকার নিচে হলে আপনার হবে না, বা 10,000 টাকার নিচে হলে আপনার হবে না, বা 50,000 টাকার নিচে হলে আপনার হবে না। তাহলে সেখানে পণ্যকে ইউনিট ভাবে ডিফাইন না করে পণ্যকে আপনি কেন টাকার পরিমাণকে ডিফাইন করছেন, প্রথম জিনিস সেখানে। আর বাংলাদেশে যদি এমএলএম কথা আসে তখন একটা ভয় আসে, তখন একটা সহানুভূতি আসে বাংলাদেশের মানুষের জন্য, সমবেদনা আসে যারা অনেক টাকা পয়সা এমনকি জমি জমা বিক্রি করে, ওই যে বললাম যে সুখের আশায় একটু ভালো বাঁচার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য। এবং বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে বেকার, ফলে প্রচুর ছেলে মেয়ে কর্মহীন, ফলে তাদেরকে একটা কর্মসংস্থান শুধু না, তাদেরকে রাতারাতি কোটিপতি হওয়ার কালো গাড়ির স্বপ্ন দেখিয়ে 70 লাখ টাকা দামের স্বপ্ন দেখিয়ে তাদেরকে প্রতারিত করা হচ্ছে। আপনি দেখেন কিছুক্ষণ আগে আমরা যে প্রতিবেদন দেখলাম সেখানে বলা হয়েছিল স্বর্ণের কথা। আমি এই জন্য বলবো মানুষকে একটু এই জায়গায় সচেতন হতে হবে, মানুষকে এই জন্য সচেতন হতে হবে যে স্বর্ণের দাম কিন্তু বছরের মধ্যে দ্বিগুণ বেড়ে যায় না, বা মাসের মধ্যে দ্বিগুণ বেড়ে যায় না। ওরা কিন্তু বলছে আপনি 10,000 টাকা রাখেন 20,000 টাকা হয়ে যাবে। তাহলে যার কিছুটা পরিমাণ মুনাফা আসে সে হয়তো, আমার এমন হয়তো জানা আছে যে 2 লাখ টাকা রেখেছে 4 লাখ টাকা পাওয়ার আশায়। প্রথম দিক থেকে ইনস্টলমেন্ট গুলো তারা কি করে ঠিক মতো দেয়, শেষ দিকে কিন্তু তারা নাই হয়ে যায়। তো এইভাবে আপনি যখন শেষ জনের কি অবস্থা হয়, যখন একটা কোম্পানি বন্ধ হয়ে যায় তখন শেষের দিকে তাদের উপরের দিকে যারা থাকে তারা হয়তো কিছুটা লাভবান হয়, কারণ তাদের একটা এসুরেন্সের দরকার পড়ে যে আপনি যদি লাভবান হয় আপনি তো আর দুজনকে বলতে পারছেন যে ভাই আমি লাভবান হয়েছি, দেখলেন তো। আপনার তখন সারাউন্ডিংস, আপনার পিয়ার গ্রুপটা কিন্তু আপনাকে দেখে প্রভাবিত হচ্ছে যে না আমার এই পরিচিত ভদ্রলোক তো বেশ লাভবান হচ্ছে। মানুষের মধ্যে লোভ জিনিসটা মানে একটা শত পবিত্র, মানুষের মধ্যে লোভ জিনিসটা আছে, কেউ সংবরণ করতে পারে, কেউ সংবরণ করতে পারে না। এবং আমরা এই যে মানুষ লোভের ফাঁদে পড়ে বা সরল মানুষকে এভাবে প্রতারিত করে ফাঁদে ফেলে যে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া এবং শেষমেশ তাদেরকে গভীর হতাশার দিকে ঠেলে দেয়া, এটি নিয়ে আমরা গত 7 দিন যাবত আলোচনা করছি। এবং আজকে আমরা একটু যেহেতু আজকে আমাদের এই আপাতত এই সিরিজের শেষ পর্ব, আমরা আজকে আলোচনা বেশি জোর দেব হচ্ছে এমএলএম নীতিমালা, সুপারিশ কিংবা সুরাহার রাস্তার দিকে। তবে সেই আলোচনায় যাবার আগে প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফাহিম, দাঁত ব্রাশ প্রতিদিন দাঁত ব্রাশ। ফাহিম, এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রিন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার, এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। বিশেষ বিজ্ঞপ্তি, ওমান প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিডি রেড ফেয়ার উপলক্ষে দেশের খ্যাতনামা রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 9 থেকে 20 এপ্রিল 2012 পর্যন্ত মাসকাটে অবস্থান করবেন। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের প্লট ফ্ল্যাট বুকিং এর জন্য 95792950 95792980 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। পরিবেশ বান্ধব সেরা আবাসন নির্মাণে নিবেদিত আস্থার স্থপতি আমিন মোহাম্মদ গ্রুপ গড়ে দেয় ভাবনাহীন নতুন ঠিকানা। হঠাৎ একদিন টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজ আপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজ আপ কনফিডেন্স? Did you know you lose up to 100 strands of hair every day? But not with New Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. So get strong, healthy hair. With New Dove Hair Fall Rescue System, reduces hair fall from 100 to 2.
প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইটে আমাদের আজকে অতিথি হচ্ছে মইনুল ইসলাম, তরুণ কি বলা যায় কর্পোরেট ব্যক্তিত্ব। এবং মইনুল ভাই, আমরা আলোচনা করছিলাম এর আগে, ব্রেকের আগে আমরা বলেছি যে আমরা হাহাকার এবং যন্ত্রণার কথা অনেক শুনেছি। আমরা আজকে সুপারিশ এবং নীতিমালা নিয়ে কথা বলবো। তবে সুপারিশ এবং নীতিমালা নিয়ে কথা বলার আগে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাটা বা এমএলএম কি করছে সেই বাস্তবতা সম্পর্কে দর্শকদেরকে একটু ধারণা দিতে চাই, তাহলে আমাদের সুপারিশ এবং নীতিমালা বিষয়ে আলোচনা করার সুবিধা হবে। এমএলএম ব্যবসা বা এই পিরামিড জাতীয় ব্যবসা কোন দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এমএলএম ব্যবসা যদি সঠিক নীতিমালার মাধ্যমে হয় এবং সেখানে যদি পণ্যের বা উৎপাদনমুখিতার ব্যাপার থাকে, সেটা অবশ্যই উৎপাদনমুখিতা, আমি আবারও বলছি উৎপাদনমুখিতার ব্যাপার থাকে, সেটা অবশ্যই অর্থনীতির জন্য ভালো। কিন্তু উৎপাদনমুখিতার ব্যাপার যদি না থাকে, সেটার বহুমুখী প্রভাব কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। এই বহুমুখী প্রভাবটা কিন্তু ইতিবাচক প্রভাব নয়, এটি নেতিবাচক প্রভাব। সেই নেতিবাচক প্রভাবটা যদি আমি একটু অন্যভাবে যদি আসি, সেটা হচ্ছে গিয়ে আপনাকে উৎপাদনমুখী কার্যকলাপ থেকে সমাজকে তথা জনসংখ্যাকে তথা আমাদের তরুণ সমাজকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা উৎপাদনমুখীতে নেই, তাদের চিন্তা এই ধরনের কার্যকলাপে তাদের চিন্তা কিন্তু সবসময়, আপনি দেখেন একটা ছেলে আজকে পড়তে বসলো, সে কিভাবে চিন্তা করবে যে সে একটা ভালো চাকরি করবে বা সে একটা এন্টারপ্রেনার হবে, সেটা চিন্তা না করে সে যদি এই কাজে জড়িত হয়, সে চিন্তা করছে আমি কিভাবে আর দুজনকে বা তিনজনকে আমি কালকে আমার কাকে কাকে বলতে হবে। সেক্ষেত্রে যদি সেখানে পণ্যে উৎপাদনমুখিতা থাকে, সেটা অর্থনীতির জন্য ভালো। আমার জনসংখ্যাকে, যারা এই ধরনের ব্যবসায় ইনভলভ হয়ে যাচ্ছে, তাদেরকে কর্মবিমুখ করছে, উৎপাদনমুখিতা থেকে সরিয়ে আনছে। যেখানে পণ্য নাই, যেখানে উৎপাদনমুখিতা নেই, সেখানে অর্থনীতি কিভাবে টিকে থাকবে? আর যাদের পণ্যে যাদের নাই, টাকা দিয়ে টাকা, 10,000 টাকা দিয়ে 20,000 টাকা, সেটা অর্থনীতি জিডিপিতে কতটুকু অবদান রাখবে সে ব্যাপারে তো আমার যথেষ্ট, এবং সেটা তো কোনো অবদানই রাখতে পারবে না। সামাজিক ব্যাপার নিয়ে অনেকখানি আর কি আমরা আলোচনা করলাম। আমি দুটো সেক্টরের কথা বলতে চাই, একটা হচ্ছে ব্যাংক এবং শেয়ার বাজার। এখানে এমএলএমটা কি কোনো প্রভাব ফেলেছে? মানে বাংলাদেশের যে ডেস্টিনি বা ইউনিপে 2 বা এই জাতীয়, বিশেষ করে এখন ডেস্টিনির কথা আলোচনা আছে, এরা কি ধরনের প্রভাব ফেলেছে বলে মানে আপনার মনে হয়? ধন্যবাদ, অত্যন্ত ভালো এবং সময় উপযোগী প্রশ্ন এটাই। তো যেটা হচ্ছে যে টাকাটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে এবং টাকাটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এই দুটো জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ব্যাংকিং সেক্টরের প্রভাবটা যদি একদম সংক্ষেপে আমি বলি, সেটা হচ্ছে গিয়ে মানুষ কিন্তু এখন টাকাটা নিয়ে কোথায় রাখছে, সে কেউ যদি কনভিন্স হচ্ছে, কেউ যদি প্রতারিত হচ্ছে, যারা তাদের টাকাটা নিয়ে কোথায় রাখছে, ব্যাংক থেকে টাকাটা তুলে তারা বা যে ধরনের এমএলএম ব্যবসায় বিনিয়োগ করছে, যা আগে যে সব তার বিনিয়োগ করেছিল, এখন বিপুল পরিমাণে টাকা, কারণ লোভটা অনেক বড় বেশি। এবং দেখা যাচ্ছে কি সেই সব কোম্পানিগুলো আবার বিভিন্ন ধরনের কোঅপারেটিভ সোসাইটি বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন খুলে, হ্যাঁ এই অভিজ্ঞতা আমাদের আছে, সেখানে এমএলএম করে সাথে কোঅপারেটিভের নামে একটা বিকল্প ব্যাংকিং ব্যবস্থা, সেখানে টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে অস্বাভাবিক অঙ্কের সুদ প্রদান করা, এসব আছে। এখন একটা মানুষকে যদি তার কমিশন তো হচ্ছে, আবার আরেকটা সাইড বাই সাইড তাকে যদি ব্যাংকের চাইতে চড়া সুদে, যেখানে আপনি হয়তো জানেন সমবায় আইনে আয়ের উপর কিন্তু কর নাই, এটা আপনি জানেন হয়তো, তো সেক্ষেত্রে 16% সুদ তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে মানুষ কেন রাখবে না? তাহলে প্রপার ব্যাংকিং সিস্টেম থেকে, রেগুলার ব্যাংকিং সিস্টেম থেকে মানি কিন্তু আউটফ্লো হয়ে যাচ্ছে, এবং এই টাকা যদি সঠিক জবাব দিতে না থাকে, এই টাকা কিন্তু অর্থনীতি থেকে হারিয়ে যেতে পারে, ব্যাংকিং সেক্টর থেকে, টোটাল ইকোনমি থেকে এটা হারিয়ে যেতে পারে, এবং ব্যাংকে সবচেয়ে যেটা তারল্য সংকট সৃষ্টি হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা কাজের, আমাদের প্রত্যেকটা কাজে তারল্য সংকট সৃষ্টি হলে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের স্থবিরতা চলে আসবে, আর সেই প্রভাবটা পড়বে আপনার আন্তঃব্যাংক লেনদেনের উপর, প্রভাবটা পড়বে আপনার মুদ্রাস্ফীতির উপর, প্রভাবটা পড়বে। আর শেয়ার বাজারের ব্যাপারে যেটা বলছিলেন, শেয়ার বাজারে যথেষ্ট দুঃসময় পার করছে বাংলাদেশ। তার উপরে শেয়ার বাজারের তুলনায় যদি এখন কেউ আমাকে বলে বা আপনাকে বলে বা কোন একটা সাধারণ মানুষকে বলে যার খুব টাকার দরকার, যার এত বোধ বুদ্ধি চিন্তা চেতনা করার সময় নাই, যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ, এখানে শিক্ষার অভাব আছে, পুরোপুরি শিক্ষার অভাব আছে, সচেতনতার একটা বড় সচেতনতার অভাব আছে। এবং আরেকটা যদি বলি, সেটা হচ্ছে সচেতনতার অভাবটা সুযোগ তারা নিচ্ছে কিভাবে, আইনের ফাঁকের অভাবে, আইনের প্রায়োগিক দিকের একটু অভাব আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা শেয়ার বাজারে বলছিলাম, তো তারা যদি দেখে বিকল্প একটা অর্থায়নের সুযোগ হচ্ছে, আমার বিকল্প ইনকামের একটা সুযোগ হচ্ছে, তাহলে তারা ওই টাকাটা শেয়ার বাজার থেকে সরে যাচ্ছে। সেক্ষেত্রে টোটাল বিনিয়োগ এবং টোটাল বিনিয়োগের পরিমাণ কমছে, আয় এবং ব্যয়, ক্রয় এবং বিক্রয় সবকিছুর পরিমাণই কমে যাচ্ছে।
হ্যাঁ, মইনুল, আপনি বললেন অর্থনৈতিক এবং সামাজিক দুইটা প্রভাবই আমরা দেখলাম, এক ধরনের কর্মবিমুখতা এবং অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব। সামাজিকের ব্যাপারে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে কি মানুষ কিন্তু প্রতিনিয়ত বিরক্ত হচ্ছে। আপনি দেখেন আপনার পিছনে কয়জন, আমি একজন আমার পরিচিত একজনকে চিনি যিনি শুধুমাত্র এরকম আগের একটি অনেক পুরাতন একটা এমএলএম থেকে বাঁচার জন্য শুধুমাত্র ওই লোক আসলে টাকা দিয়ে দিত, ভাই টাকাটা নিয়ে যাও, তারপর আমাকে প্রতিদিন বিরক্ত করো না। তাহলে এই যে কন্টিনিউয়াস, এটা কিন্তু আপনি যেখানে জড়িত নন আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে। কেউ একজন পরিচিত আসলো, এই যে আপনাকে তার বেনিফিটটা বুঝালো, আপনাকে কিভাবে ডান হাত বাম হাতের ব্যাপারটা বুঝালো, তখন কিন্তু আপনার কারো কর্মমুখী সময় নষ্ট হচ্ছে। সেটা আপনি ছাত্র হন, সেটা আপনি শিক্ষক হন, সেটা আপনি কর্মজীবী হন, ব্যবসায়ী হন। আচ্ছা, এবং এই কথাগুলো বলার ফাঁকে আপনি বললেন যে আইনের একটি ফাঁক রয়েছে, ঠিক আছে, বা আমাদের হয়তো এই সুনির্দিষ্ট কোনো আইন নেই। আপনি যদি আইন প্রণেতা হতেন, আপনি একজন তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব এবং এই সেক্টরের নিয়ে পড়াশোনা করেছেন, আপনি যদি আইন প্রণয়ন করেন, কারণ আমরা এই আমাদের অভিজ্ঞতায় দেখছি যে আজকে হয়তো ডেস্টিনি নিয়ে কথা হচ্ছে, প্রচুর রিপোর্ট হচ্ছে, পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, ওকে ফাইন। এর আগে ইউনিপে 2 নিয়ে আমরা হাহাকার এবং যন্ত্রণার খবর ছাপিয়েছি, কিন্তু এগুলো তো আসলে কোনো সুরাহা না, এটা জাস্ট একটা ঘটনা ঘটলো, আমরা ক্ষতিগ্রস্তদের কথা বললাম। এই ক্ষেত্রে আইনটা কি হওয়া দরকার বলে আপনি মনে করেন? তার আগে যদি আইন প্রণয়নের কথা বলেন, আমি কিন্তু চলে যেতে হবে 1998 সনে। আচ্ছা, যখন একটা এমএলএম কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে আসবে, তার আগে কেন আমার এই ধরনের অকারেন্সের জন্য আইন থাকবে না, তাই না? ব্যাপারটা তো ওখানে আমি 1998 সাল থেকে বা সেই সময়টা থেকে আজকে 2012 সাল, সেই সময়টা থেকে আমার কোনো এমএলএম নীতিমালা নেই এবং এই ধরনের কাজের জন্য কোনো আইন নেই। তাহলে আজকে যে আমরা যদি বলি এক যুগেরও বেশি সময় আমরা কিভাবে এটা চলে আসলাম, সেখানে আমার একটা বড় প্রশ্ন। আপনি যদি বলেন আমি আইন প্রণেতা, তাহলে আমি 1998 সালে হয়তো আইনটা প্রণয়ন করে ফেলতাম। আচ্ছা, 98 সালে হয়নি, 2012 সালে এখন আমরা বাধ্য হয়ে ভবিষ্যতে আজ যাতে না হয় জন্য আইন প্রণয়ন করব। সেই ক্ষেত্রে আপনার আইনের রূপ, আইন বলতে আপনি তো আর আইনজ্ঞ না, তারপরে মানে মানুষকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ দেবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার বক্তব্যটি বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি খোকন বলছিলাম নরসিংদী থেকে। জি খোকন, বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো মানে জনগণকে সচেতন করার জন্য যাতে জনগণ গুলো আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে ভালো প্রোগ্রাম প্রচার করতেছেন, এই জন্য আপনাদেরকে মানে অশেষ ধন্যবাদ। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে ডেস্টিনি যেটা করতেছে বর্তমানে, ডেস্টিনির মূল কাস্টমার কিন্তু হচ্ছে তারা সবসময় সিলেক্ট করতে চাচ্ছে ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি লেভেলে যেসব স্কুল কলেজগুলো আছে সেখানের যে মেয়েগুলো আছে, মেয়েগুলোকে তারা মূল কাস্টমার হিসেবে এখন তারা মানে ধরে নিয়ে আসার চেষ্টা করে। এটা হচ্ছে যে কি এরকম মেয়েগুলো ধরে নিয়ে আসলে যে সামাজিক একটা অধপতন হচ্ছে, যেটা আমি বলবো যে নৈতিক অধপতন হচ্ছে সমাজের। তো সেক্ষেত্রেও তো আমার মনে হয় যে এটা আপনাদের একটু মানে নিউজে নিয়ে আসা উচিত যে নৈতিক অধপতনের জন্য কিন্তু আপনার ডেস্টিনি অনেকটাই দায়ী। এটা হচ্ছে এভাবে দেখা যাচ্ছে যে একটা মেয়ে যখন ডেস্টিনিতে জয়েন করছে, আর ডেস্টিনি যারা অ্যাকচুয়ালি করে, আমি যেটা বলবো মানে এটা বললে হয়তো আপনাদের কাছে খারাপ শোনাবে, মানে লোভী এবং অলস প্রকৃতির যারা, তারা ডেস্টিনিতে যেতে চায় এবং ডেস্টিনি তারা করে, কোনো পরিশ্রম করবে না, অথচ টাকা উপার্জন করার জন্য মানে এখানে যাবে। তাদের অফিস হয় যেখানে রাত্রিতে, সেখানে এটা কিভাবে কি হবে, অফিসের কোনো নীতিমালা নেই। অফিসের সাধারণত একটা নীতিমালা থাকা উচিত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অথবা 6টা পর্যন্ত, কিন্তু তাদের অফিস হয় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা-12টা পর্যন্ত। সেখানে দেখা যাচ্ছে যে একসঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা একসাথে বসে এগুলো ইয়ে করতেছে, ডিসকাস করতেছে। ধন্যবাদ দর্শক, আপনার পর্যবেক্ষণ এবং মতামতটি আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এটা একজন দর্শকের মতামত এবং তিনি আরেকটি নতুন বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন যে ডেস্টিনি এখন ভার্সিটির শিক্ষার্থীদের বা ছাত্রীদেরকে বিশেষভাবে তারা টার্গেট করছে। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা আজকে হয়তো আলোচনা করব না যে তারা নারীর ক্ষমতায়নের নামে হয়তো তাদেরকে কাজে লাগাচ্ছে। আচ্ছা, যাই হোক, একটু জিনিস এখানে বলতে চাই যে ছাত্রদেরকে টার্গেট করছে, সেটা আমি বলবো না, শুধুমাত্র ডেস্টিনির কথা বলবো না, যারা এমএলএম ব্যবসায় যারা আছে তাদের, এবং ডেস্টিনির বিরুদ্ধে সুনির্দিষ্ট রকমের হয়তো অভিযোগ পাওয়া গেলে সরকার এটা নিয়ে তদন্ত করবে। তার আগে এই যে ছাত্রদের টার্গেট করার ব্যাপারটা, কিছুক্ষণ আমি আগেই যেটা বলছিলাম, তার কিন্তু পড়াশোনার থেকে মন চলে যাচ্ছে টাকার প্রতি। ছাত্র জীবনে মুরব্বীরা, আগের দিনে মুরব্বীরা বলতেন যে ছাত্র জীবনে টাকার প্রতি ঝুঁকো না। তা এখন যেটা হচ্ছে, ছাত্র জীবনে আমি ওকে টাকার প্রতি ঝুঁকাচ্ছি, ওর তারুণ্যকে, ওর যৌবনকে আমি টাকার পিছনে, পড়ার পিছনে, গবেষণার পিছনে। মইনুল, প্রসঙ্গক্রমে বলতেই হয়, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাক্তন ছাত্র আর কি। আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় একটা অভিজ্ঞতা আছে। একসময় আমরা দেখতাম যে শিক্ষার্থীরা গোল হয়ে বসে
কবিতা আবৃত্তি বা সাংস্কৃতিক কোনো বিষয় নিয়ে আন্দোলন মানে হয়তো মিটিং করতো। কিন্তু আমরা ইদানিং কালে দেখেছি, আমরা যখন বেরিয়ে আসি বা এখনো ক্যাম্পাসে গেলে দেখা যায় যে শিক্ষার্থীরা গোল হয়ে বসে তারা ডেস্টিনির মিটিং করছে এবং শিক্ষারত অবস্থায় তারা ব্যবসার মধ্যে ঢুকে পড়ছে। কি ভালো কি মন্দ অন্য বিষয়, যাক আমি লোভ সম্বরণ করতে পারলাম না আপনার এই কথা শুনে, অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। যাই হোক, আমরা কথা বলছিলাম যে আইন নিয়ে, যদি আমরা আইন করতে যাই, আমরা দুইজনে কেউই আইনজ্ঞ না, তারপর আমাদের সাদা চোখে আমাদের আইন কিভাবে প্রণয়ন করা উচিত বলে আমার যেটা বলছিলাম যে আইন প্রণয়নের প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমার সাধারণ বিনিয়োগকারীরা প্রথম জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে পণ্য থাকতেই হবে, সেবা বা পণ্য কোন একটা সেখানে ইনক্লুডেড হতে হবে। কারণ মার্কেটিং এর সংজ্ঞায় কিন্তু বলা হচ্ছে যে মার্কেটিং ইজ এনিথিং, যে কোনো কিছু হতে পারে যার মধ্যে আপনি আপনার কাস্টমারকে স্যাটিসফাই করবেন, সেবা বা পণ্যের মাধ্যমে ভ্যালু ক্রিয়েশন সেখানে থাকতেই হবে। তো অবভিয়াসলি এখানে অবশ্যই পণ্যের ব্যাপারটা থাকতেই হবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে সাধারণ মানুষ পণ্য বা সেবা, আমি পণ্য বলতে পণ্য বা সেবার ব্যাপারটা বোঝাচ্ছি। দ্বিতীয় জিনিস, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ততার দিকটা দেখতে হবে, যে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। অর্থের স্থানান্তরের ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে নজরদারির আওতায় আনতে হবে এবং খুব সৎ জবাবদিহিতার আওতায়। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যদিও জানি সেটা অনেক সময় যেটা হয় কি, কোনো পেশাদারি অডিট কোম্পানি দিয়ে অডিটের ব্যবস্থা রাখতে হবে, অবশ্যই তাদের সকল ধরনের আর্থিক কার্যাবলীকে। এবং একটা প্রতিষ্ঠানের অর্থ একই মালিকানার বা একই গ্রুপের অন্য কোনো কোম্পানিতে স্থানান্তর করা যাবে না। এবং সেটা যদিও করতে, সেটা প্রপার অনুমতির মাধ্যমে করতে হবে, যথাযথ নিয়ম কানুনের মাধ্যমে সেটা করতে হবে। আরো দুটো বিষয় কি আইন করা দরকার না? যেমন ধরেন যে এইসব এমএলএম কোম্পানি আপনাকে অনেক ক্ষেত্রে 50% লাভের অফার দেয়, অনেক ক্ষেত্রে 20%, অস্বাভাবিক একটা সুদের হার দেখে, ইন্টারেস্ট হার দেখায়, যেটা হয়তো বাংলাদেশ ব্যাংকের ধরে দেয়া বা আমাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যে সুদের হার আছে বা যে লভ্যাংশ আমরা দেই তার দ্বিগুণ কিংবা 3 গুণ। এমন আইন কি বাংলাদেশে করা দরকার আছে বলে আপনার মনে হয় না, যে যেখানে কোনো কোম্পানি তারা অস্বাভাবিক কোনো সুদের হার বা লভ্যাংশের হার দিতে পারে? সেটা অবশ্যই, সেই জন্য বললাম সেবা বা পণ্যের যথাযথ মূল্য নির্ধারণের মাধ্যমে সেটা নির্ধারণ করতে হবে। আরেকটা জিনিস সেখানে আনতে হবে, যেটা আমরা বা আপনারা যারা সাধারণ মানুষ, যারা এখনো এ ধরনের কোনো ফাঁদে পা দেয়নি, তাদের অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, সংবিধানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধরনের কর্মে নিযুক্ত করা যাবে না। তাহলে এখানে যেটা হচ্ছে, আমাকে প্রতিদিন কেন প্রেশারাইজ করা হবে, বা আমাকে না হোক অন্যজনকে কেন প্রতিদিন প্রেশারাইজ করতে হবে? কোন পর্যায়ে আসলে, কোন পর্যায়ের মগজ পরিষ্কার হয়ে গেলে মানুষ বলে যে বাড়ি বিক্রি করে আমি এখানে এসেছিলাম, এখন আমও গেল ছালাও গেল। আমরা এই আলোচনা আবার ফিরে আসবো একজন দর্শকের ফোনে নিয়ে। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি হিমেল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বলছিলাম। বলুন। আসলে আমাকে একটু সময় দিবেন। বিষয়টা হচ্ছে যে আমি প্রথমত বলতে চাই যে এটিএন নিউজে যারা ফোন করতেছে দর্শক, তারা আসলে কতটুকু বুঝেন, যে তারা এত কিছু বুঝেন যে এখানে অতিথি যারা আসতেছেন সবাইকে তারা মোটামুটি 4-5 দিন যাবত আমি অনুষ্ঠানটা দেখতেছি, কিন্তু আমি আসলে অনেকবার ট্রাই করতেছি শুনে যে আসলে এই কথাগুলো বলার জন্য ওই দর্শকদেরকে যারা ডেস্টিনির কাছ থেকে ওই মগজ ধুলাইটা পাইছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি অ্যাড করতে চাই আরেকটা বিষয়, যে আমার জানা মতে তো আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের পাশেই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, তো এখানে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা এসএসসি পাস করার পর ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য চায়, কিন্তু ওই ছেলেগুলাই দেখা যাচ্ছে যে ওরা মানে স্টাডি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমি 4-5 জন দেখছি এরকম, যে স্টাডি থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। এটা হচ্ছে আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে এক ধ্বংসের প্রক্রিয়া। আর লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, আসলে আমরা একটু হাস্যকর বোধহয় কথাটা, যে আমরা একটা হিরোক্রাস, সত্যজিৎ রায়ের হিরোক্রাসের দেশে যে ছবিটা দেখলাম, তো ওইটাতে ছিল কৃষকের মন্ত্র, শ্রমিকের মন্ত্র। তো এখানে আমরা এখন দেখছি যে ডেস্টিনি আসলে ডেস্টিনি মন্ত্র প্রয়োগ করতেছে আসলে আমাদের এই তরুণ সমাজের উপর। তো আসলে আমি আর এইটুকুই আমার মতামত ছিল, আর কিছুই না। আর ওই দর্শকদের বলার ছিল যে আপনারা আসলে ওই মন্ত্র যেটা বেরিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনার আপনার সুবিধার জন্য বলছি, আমরা যে SMS গুলো পাচ্ছি, বেশ কিছু SMS আপনার সমস্যা নিয়েও পাচ্ছি, এবং কিছু SMS পাচ্ছি যে অমুক পত্রিকার দালাল, অমুকের দালাল, তমুকের দালাল। আমার যারা
এই যুক্তির বাইরে কথা বলতে চান তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা যুক্তি দিয়ে কথা বলুন। দালাল, গালিগালাজ কিংবা অকথ্য ভাষায় হুমকি দেয়া এটা আসলে কোনো কাজের কথা না। আমরা ওই হীরক রাজার দেশে, এবং হীরক রাজার দেশে তো কোনো মানে হীরক রাজার একটা আইন থাকে, মন্ত্র থাকে। আমাদের যুব সমাজের উপর সেই মন্ত্র বা আমাদের সাধারণ মানুষের উপর যাতে মন্ত্র কাজ না করে সেই জন্য তো আমাদের একটা আইনের দরকার আছে, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা সেই আলোচনা আবার ফিরে যাই। তার আগে একটু করে আমি কিছুক্ষণ আমি যদি বলি এইভাবে যে আমরা এখানে কিন্তু কোনো বিশেষ কোনো কোম্পানিকে আমরা এখানে আমরা টোটাল দেশের এমএলএম সিস্টেম এবং ক্ষতিগ্রস্ত এবং ভবিষ্যতে মানুষ যাতে আরো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা আলোকপাত করছি। আচ্ছা, মইনুলের কাছে আমার আরেকটি প্রশ্ন আছে যে আমরা দেখছি অনেক ক্ষেত্রেই দেখেছি এমএলএম ব্যবসায়ীদের ক্ষেত্রেও বা এমএলএম সংস্থাদের ক্ষেত্রে দেখলাম যে তারা কোঅপারেটিভ নাম দিয়ে তারা বাজার থেকে টাকা সংগ্রহ করছে, ফিক্সড ডিপোজিট করছে, তারা এটাকে আবার ব্যাংক অ্যাকাউন্টও বলছে। ব্যাংক ছাড়া, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া বা সরকার অনুমোদিত বেসরকারি ব্যাংক ছাড়া আর কারো কি এই জাতীয় অধিকার আছে যে তারা ব্যাংকিং ব্যবস্থা চালু করবে বাংলাদেশে? ধন্যবাদ। এই ধরনের কোনো এখতিয়ার নাই, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে কিছু মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটি যারা বলছিলেন যে এমএলএম সাথে আবার এসব করছে, তাদের যেটা হচ্ছে তারা সমবায় অধিদপ্তরের অধিভুক্ত। তারা সম্পূর্ণভাবে ব্যাংকের মতো, এটা পত্রিকায় এসেছে, বেশ কয়েকটি পত্রিকা এসেছে, ব্যাংকের মতো করে তারা সঞ্চয়ী হিসাব রাখছে এবং স্থায়ী আমানতের উপর সুদ দিচ্ছে। এবং সেই যদি আপনি চিন্তা করেন তাদের মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩,০০০ কোটি টাকার উপরে, যেটা 5 বছর আগে ছিল মাত্র অল্প কিছু 5 কোটি টাকা। এখানে ব্যাপারটা থেকে যায় যে এত দ্রুত এইখানে আরেকটা নেগেটিভ ইফেক্ট রয়ে গেছে। কারণ আপনি হয়তো জানেন সমবায় আইনে যে ব্যাপারটা আছে, যে সমবায় আইনে শেয়ার হোল্ডারদের বা আমানতদারদের যারা শেয়ার হোল্ডার, সমবায় কোনো কারণে যদি সেটা ওয়াইন্ড আপ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় বা ব্যবসার অবসায়ন হয়ে যায়, তাহলে কিন্তু তার দায় সকলের ঘাড়ে নিতে হবে, বিনিয়োগের সমানুপাতে নিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, ওই জায়গাতে বিনিয়োগের সমানুপাতে যখন ওয়াইন্ডিং আপ হয়ে যাবে, যখন ব্যবসার অবসায়ন হয়ে যাবে, তখন নিবে। কিন্তু তার আগে কি দায়িত্বটা কি, লভ্যাংশটা কি সে কি পাচ্ছে ওইভাবে, তার দায়িত্বটা কি সে ওইভাবে পাচ্ছে, এই জিনিসটা সাধারণ মানুষ অনেকে জানে না। এইটি নিয়ে আমরা আরেকটু কথা বলবো, তার আগে একটা দর্শকের ফোন আছে, তার ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন, আপনার বক্তব্য অথবা আপনার প্রশ্ন। আচ্ছা, আমি সিলেট থেকে বলতেছি, আমার নাম সাখাওয়াত হোসেন। জি বলুন। আমি বিষয়ে আলাপ করতে যাচ্ছি। এটা ঠিক আছে, উনি যেটা বলছেন বাংলাদেশের প্রথম যেটা আসে ডিডিএল, এটা মিয়া থাস আনছিলেন এবং রফিকুল আমিন এটার সাথে ছিলেন জড়িত। কিন্তু রফিকুল আমিন সাহেব পরে এখান থেকে বেরোয় নিউতে করলেন, তারপরে ডেস্টিনি করলেন। এবং ডেস্টিনি আসলে রফিকুল আমিন, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে অনেক কথা বলছি, উনি এমন এক ধরনের মানুষ যাকে কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারবেন না। সারা বাংলাদেশের মানুষ যদি উনাকে বোঝায়, উনি আটকাবে না, আমি জানি। কারণ উনি কথায় খুব তীক্ষ্ণ এবং যেটা হচ্ছে গিয়ে এইটার ভবিষ্যৎ খুব খারাপ। নেটওয়ার্কিং মার্কেটিং সম্পর্কে আমি যতটুকু জানি, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা চলে। কিন্তু আমার বাইরে, যেহেতু আমি সিলেটে থাকি, আমার বন্ধু বান্ধব অনেকে আছে বাইরে, তারা এই সম্বন্ধে বলে হাসি শুনলে বলে এগুলা তো আমি শুনছি, এগুলার কোনো ভিত্তি নাই এবং এগুলা কোনো আসলে কি নেই। এবং এদের মূল প্রবলেম হচ্ছে গিয়ে পুশ সেল করা। যে প্রোডাক্ট আমাদের দেশে চলে না, যে প্রোডাক্ট আপনি পাবেন না মার্কেটে, সেটি ওরা চালাবে, পুশ সেল করবে। এবং এইটার দাম যেহেতু আপনি মার্কেটে পাবেন না, সেহেতু এটার দাম যে হাই না লো আপনি বুঝতেছেন না, আপনি প্রতারিত হচ্ছেন, টোটালি প্রতারিত। এবং এরা রফিকুল আমির সাথে যারা যারা আছেন, এদের সত্যি কথা, আমি ওদের কিছু, আমি যেহেতু এই লাইনে ছিলাম কিছুদিন ধরে, আমি এখান থেকে বেরিয়ে আসছি আল্লাহ রহমতে, আমি ফ্রেশ হয়ে গেছি। কিন্তু এরা কিছু ট্রেনিং প্রোগ্রাম নেয়, সেখানে আপনাকে কিভাবে মানুষকে বুঝাইতে হয়, তারা সেই ব্যাপারে ভীষণ দক্ষ, এটা আমাদেরও কোনো সন্দেহ নেই। কারণ কথায় আছে যে খলের ছলের অভাব হয় না। প্রিয় দর্শক, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমাদের সময় খুব স্বল্প, আমাদের আরো অনেক দর্শক লাইনে আছেন। তার চাইতে বড় কথা, আমাদের অতিথি আছেন। আমরা নীতিমালা নিয়ে একটু কথা বলতে চাই। এই যে তিনি একজন ব্যক্তির কথা বললেন যে তার সঙ্গে কথায় পারা যায় না, তিনি একটি প্রতিষ্ঠানের কথা বললেন তাদের সঙ্গে কোনোভাবে পারা যায় না, এরকম ব্যক্তি যাতে বাংলাদেশে কাজ করতে না পারে, এমন প্রতিষ্ঠান যেন মানুষকে সর্বশান্ত করতে না পারে, এই জন্য তো আমাদের সরকারি ভাবে বা জাতীয় ভাবে একটা রাষ্ট্রীয় নীতিমালা থাকা দরকার। এই নীতিমালার ব্যাপারে মনে হয় আপনার কাছে জানতে। অবশ্যই সরকারি ভাবে অবশ্যই একটি নীতিমালা থাকা দরকার, সেটা হচ্ছে এমএলএম নীতিমালা, যে ব্যাপারে সরকার হয়তো কিছুদিন আগে এই ব্যাপারে একটি পদক্ষেপ নিয়েছে খসড়া নীতিমালা তৈরির ব্যাপারে। তো সেক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে, আমি একটু দর্শকের কথায় তার একটু ফেরত যাব, সেটা হচ্ছে আমরা
সৎভাবে কেউ কাজ করলে আমরা তাকে আটকানোর জন্য আমরা কিন্তু সরকারও চাচ্ছে না, মানুষও চাচ্ছে না, কিন্তু অন্যায় যা মানুষ যাতে আর ফার্দার প্রতারিত না হয়, আর যাতে তাদেরকে সর্বশান্ত হতে না হয়, সেজন্যই কিন্তু এই নীতিমালার কথা আসছে, সেই জন্য কিন্তু এই সচেতনতার কথা আসছে। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা নীতিমালার যেখানে অবশ্যই একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে যে কিভাবে চলবে, কি ধরনের মানে বাংলাদেশ একটা দেশে ইউনিপে এসে টাকা নিয়ে যাবে, যুবক এসে টাকা নিয়ে যাবে আকাশ থেকে, সেটা যেটা বললাম নীতিমালার কথাতে যেখানে ছিলাম যে টাকা দিয়ে তো টাকা সম্ভব না, টাকা দিয়ে 10,000 টাকা জমা দিলাম, সেখানে সেবা বা পণ্যের কোনো ধরনের অস্তিত্ব থাকবে না, সেটা তো সম্ভব না। 10,000 টাকা দিলাম 20,000 টাকা হয়ে যাবে, কিভাবে সম্ভব এটা? সেই ধরনের এমন কোন ধরনের কিছু থাকতে পারবে না যেখানে শুধু টাকায় টাকা আনবে, শুধু টাকায় টাকা আনবে। এবং আমাদের সংবিধানে কিন্তু এই জিনিসটা বললাম যে জোরপূর্বক কাউকে কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না, এবং কর্মহীন ভাবে আপনি টাকাও ইনকাম করতে পারবেন না, কর্মহীন ভাবে যাতে কেউ মানুষের টাকা ইনকাম করার সুযোগ না থাকে। এবং আমাদের সময়, আমাদের আলোচনা বেশ জমে উঠেছিল, কিন্তু আমাদের সময় একেবারে শেষ। মইনুল ভাই, আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য, এই কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এবং মানুষের প্রতি, সাধারণ জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সচেতন হন, স্বল্প লাভের জন্য আপনারা দৌড়াবেন না। এবং প্রিয় দর্শক, দুর্ভাগ্যজনক আমাদের অনুষ্ঠানটা হঠাৎ করে সময়টা শেষ হয়ে গেছে, আমরা টেরও পাইনি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আমরা গত 1 সপ্তাহ যাবত এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু এইসব প্রতারকদের মূল লক্ষ্য থাকে তরুণ সমাজ, সেই তরুণ সমাজকে সচেতন করে তোলা, তাদেরকে প্রতিবাদী করে তোলা, এবং ভবিষ্যতে তরুণরা যাতে এভাবে প্রতারিত না হন সেই ব্যাপারে তাদেরকে সচেতন করে তোলা। এই অনুষ্ঠান যদি কোনোভাবে আপনাদেরকে সচেতন করতে পারে, কোনোভাবেই যদি আপনাদেরকে কৌতূহলী করতে পারে এবং নিজেদের ব্যাপারে আত্মসচেতন হতে শেখায়, তাহলে আমরা নিজেদেরকে সফল ভাববো। এবং আমরা অলরেডি নিজেদেরকে সফল ভাবা শুরু করেছি, কারণ প্রতারকের দল আমাদেরকে সংঘবদ্ধভাবে আক্রমণ করছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শুভরাত্রি।